তো পাইথন থ্রিতে আমি প্রথমে যেটা করতে চাইছি সেটা হচ্ছে কি স্ক্রিন শেয়ার করবো আমি। আচ্ছা, দেখা যাচ্ছে আমি যেটা এনেছি এটা কি সবাই দেখতে পাচ্ছি? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার, দেখা এটার যাচ্ছে। সঙ্গে হ্যাঁ বোর্ডও কি দেখা যাচ্ছে না শুধু এইটাই দেখা যাচ্ছে? দুটো স্ক্রিন আছে তো, একটা স্ক্রিনে বোর্ড, একটা স্ক্রিনে এটা। আচ্ছা, মানে বাইরে থেকে একটা বোর্ড দেখা যাচ্ছে তাই তো? মানে আমি ইচ্ছে স্যার করলে সেটা তো, বোর্ড ওয়ার্কও করতে পারি। হ্যাঁ তো স্যার বোর্ডটা তো ছোট হয়ে আছে, মানে যেরকম অন্য এতে থাকে। আচ্ছা, এবার এইদিকে না যদি স্যার, স্ক্রিনে একটাই আর পাশে বোর্ডটা দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে এই জায়গাটা যদি আমি লিখি তাহলে বোর্ডটা বোধহয় ভিজিবল না? তাহলে স্যার হ্যাঁ স্যার। দুটো স্লাইড আছে স্যার। একটা, একটাতে আপনার শেয়ার মানে স্ক্রিনটা শেয়ার হচ্ছে, আর একটা স্যার ছোট মতো স্লাইড আছে, ওটাই ট্যাপ করলে তারপরে আপনার আবার বোর্ডটা বড় হয়ে যাবে। আচ্ছা, ওকে ওকে, তাহলে আমি বোর্ড ওয়ার্কও করবো আবার এটাও করবো আর কি, যেটা যখন দরকার হবে সেটা। আচ্ছা, ঠিক আছে। তো প্রথমে এইটা হচ্ছে আমার প্রোগ্রামটা। এই প্রোগ্রামটা দিয়ে আমি নামপাইকে ইন্ট্রোডিউস করছি। মানে নামপাই যেটা, সেটা হচ্ছে একটা খুব সফিস্টিকেটেড টুল। আমরা যেমন পাইথন টুতে মানে আমরা যেমন পার্ট ওয়ানে করেছিলাম আর কি। এক মিনিট, একটু প্রবলেমে পড়েছি। হ্যাঁ, হ্যাঁ, ওকে। তো আমরা যেমন করে এসেছি, আমরা জানি যে আমার কাছে কিছু ডেটা দরকার। আমাদের ফিজিক্সে আসল কি কাজ? আমাদের কাজ হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করব, কি আমরা একটা হয়তো কোনো এরিয়া বার করব, বা কোনো ইন্টিগ্রেশন করব, এবং সেখানে এই যে রেজাল্টটা পাবো সেই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি আমি রেজাল্টটা প্রিন্ট করছি। আর যদি আমি এটাকে আমি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করি, তাহলে আমি তো কোনো একটা এক্সাক্ট সলিউশন তো পাচ্ছি না এই নামপাই সাইপাইতে। তো এখানে আমায় কি দেবে? এক্স এর এত ভ্যালুতে ওয়াই এর এত ভ্যালু, এক্স এর এত ভ্যালুতে ওয়াই এর এত ভ্যালু। আমি তখন একটা গ্রাফ চাইতে পারি, সেই গ্রাফটা আঁকতে হবে। এই হচ্ছে আমাদের বেসিক কাজ। তার জন্য প্রথম যেটা আমার দরকার, কিছু ডেটা পয়েন্ট আমাকে ইনসার্ট করতে হবে একটা ম্যাট্রিক্সের মতো করে। আমি যদি শুধু এক্স ভ্যালুগুলো দিই তাহলে ওয়ান ডাইমেনশনাল হবে। আমি যদি ওটা টু ডাইমেনশনাল দিই, এক্স ওয়াই দুটো ভ্যালু, তাহলে ওটা টু ডি ম্যাট্রিক্স করতে হবে। কিন্তু একটা সাধারণ একটা লিস্ট বা টাপল, তাই দিয়ে আমরা কিন্তু কাজটা অত ভালো করে করতে পারবো না। একদম অ্যারে আমার দরকার হবে। অ্যারেটা হচ্ছে ম্যাট্রিক্সের একটা ভাষা। মানে আমাদের যেমন ওয়ান ডি অ্যারে মানে হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স। একটা টু ডি ম্যাট্রিক্স মানে হচ্ছে যে ওটা একটা টু ডাইমেনশনাল ম্যাট্রিক্স। হ্যাঁ, থ্রি ডি মানে থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক্স, যার রো কালামও যেমন আছে সেরকম ডেপথও আছে একটা। এরকম করে আমি এন ডাইমেনশনাল ম্যাট্রিক্স তৈরি করতেই পারবো। এবার একটা কথা বলে রাখি, এটা আমাদের ফিজিক্সের পক্ষে খুব আশার কথা। যদি কেউ করে আমার কিছু বক্তব্য নেই, আমি ফুল মার্কসই দেবো। কিন্তু সাধারণত যারা বিশুদ্ধ পাইথন নিয়ে চর্চা করে তারা এটাকে অ্যাপ্রুভ করে না। পাইথনের সুবিধেটা দেওয়া আছে নাম পাইতে, তাও সেটা সুবিধেটা নেয় না। সেটা হচ্ছে ম্যাট্রিক্স বই আমি ওদের ইনপুট করাতে চাই। তো আমি ওটা শেখাচ্ছি না, কারণ যদি অফলাইন পরীক্ষায় কে কোথায় পরীক্ষা দিবি তার ম্যাট্রিক্স ভালো লাগবে কি লাগবে না সে আমি জানি না। তাও বলছি যদি কারোর ইচ্ছা হয় সে নেটে দেখে নিতেই পারে ম্যাট্রিক্স কি করে আমরা নাম পাইতে ডিফাইন করবো। আমি কিন্তু গোটাটা করাবো অ্যারে নিয়ে। অ্যারে নিয়ে কারোর সঙ্গে কোনো ইস্যু নেই। অ্যারে যে খুব কঠিন তাও নয়, কিন্তু লিস্টের সঙ্গে অ্যারের একটা তফাৎ আছে। আমি অর্ডিনারি লিস্টকে আমি অ্যারে হিসেবে ইউজ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত ওটাকে আমি অ্যারে হিসেবে ডিফাইন করেছি।
অ্যারে কথাটার মানে নিশ্চয়ই বোঝা গেছে। অ্যারে কথাটার মানে হচ্ছে যে এখানে মানে মনে করা যাক 1.2, 1.5, 1.6, এই যে এটা একটা ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স একটা হলো। সেরকম নিচে যদি আমি আরো একটা কালাম তৈরি করি, হ্যাঁ, এখানে -3.7, এখানে হচ্ছে 0.78, আর এখানে হচ্ছে -3.2, তাহলে এটা কি হলো? একটা 2x1 ম্যাট্রিক্স হলো। এটা আমার বোর্ডটা একটু দেখে নে, বোর্ডে আমি লিখলাম এক্ষুনি। এটা 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স হলো, 2 ডাইমেনশনাল অ্যারে হলো। 2 ডাইমেনশনাল অ্যারে হলেও সেটা মানে 2D অ্যারে এটা। তো আমি যদি তলাতেও আমি নিই তাহলেও 2D অ্যারেই থাকবে। 2D অ্যারে মানে একটা রো একটা কালার, সরি উল্টো বললাম, যতগুলো খুশি রো যতগুলো খুশি কালার। আমি যদি 3D অ্যারে করতে চাই তাহলে আমাকে আবার এদের সঙ্গে পারপেন্ডিকুলার করে একটা রো টো কিছু করতে হবে। ঠিক আছে, আমরা স্টার্ট করছি কি করে একটা নাম পাই একটা 1D অ্যারে তৈরি করা যায়। তো সবসময় নামপাইটাকে আমাদের ইম্পোর্ট করতে হয়, যতক্ষণ আমরা ইম্পোর্ট করছি নামপাই আসবে না। তো নামপাইকে আমরা এনপি বলে ইম্পোর্ট করছি। অনেকের কাছে মনে হতে পারে যে এটাই হয়তো মানে নিয়ম, যে নামপাইকে এনপি যদি আমি না লিখি তাহলে আসবে না। এরকম কথাটা ঠিক না। মানে আমি যদি লিখি ইম্পোর্ট নামপাই, তাহলে যেখানে যেখানে এনপি আছে সেখানে আমাকে নামপাই কথাটা লিখতে হবে। যদি আমি মানে এরকম লিখি যে ইম্পোর্ট নামপাই অ্যাজ এন, তাহলে এন কেও লিখতে হবে না, এন লিখলেই হবে। কিন্তু অনেক সময় এন কে আমরা ভ্যারিয়েবল হিসেবে ইউজ করি, যার জন্য ওটা একটা যাতে একটা কনফিউশন না হয়, সেই জন্য এনপিটা ইউজ করাটাই হচ্ছে সবাই এনপি ইউজ করে। কিন্তু এটাও বলে রাখছি যে এটা বাধ্যতামূলক না, আমি যা বলবো সেটাই হবে। আমি 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 ওখানে পিওয়াইটা ইউজ করবো না, এমপি ইউজ করতে পারি, আমার খুশি। এখানে আমি দেখিয়েছি একটা লিস্ট, এটা মানে এ হচ্ছে লিস্ট। কি করে বোঝা গেল? না একটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আছে, স্কোয়ার ব্র্যাকেটে থাকলে সেটা লিস্ট হয়। আমি কিন্তু এখানে কোনো নামপাই অ্যারে তৈরি করার চেষ্টা করিনি, আমি বুঝিয়ে দিতে চেয়েছিলাম যে কোনটা লিস্ট আর কোনটা নামপাই অ্যারে। এ হচ্ছে 2.13, 1.55, -2.55, 0.61, এই কটা এলিমেন্ট নিয়ে আমি একটা লিস্ট তৈরি করেছি, যে লিস্টটার নাম দিয়েছি এ। এবার আমি লিস্টটাকে প্রিন্ট করাচ্ছি। তো কি করে প্রিন্ট করাবো সেটা ওইখানে দেখ প্রিন্ট স্টেটমেন্ট দেওয়া আছে। এটা যেহেতু পাইথন 3, যার জন্য প্রিন্ট করাটা অনেক সোজা ম্যাট্রিক্স। এখানে আমাকে একটা ব্র্যাকেট দিতে হবে। মানে পাইথন 2 তে যেমন আমরা করেছি প্রিন্টের পরে ডাইরেক্ট লিখতাম, এখানে কিন্তু একটা ব্র্যাকেট না দিলে প্রিন্ট হবে না। কি প্রিন্ট করাবো, কি করে ফরম্যাট করাবো, সেগুলো সমস্তই ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। তো আমি করেছি কি, এখানে এ ইকুয়ালস টু একটা লিখতে বলেছি, যেটা কোটের মধ্যে আছে। এটা সিঙ্গেল কোড হতে পারে, এটা ডাবল কোড হতে পারে, পাইথনে কোনো অসুবিধা কিছু নেই। সিঙ্গেল কোড ডাবল কোড নিয়ে কোনো ঝামেলা কিছু নেই। তো আমি যা দেবো তাই হবে। তো এখানে কোটের মধ্যে আমি যেটা দেবো সেই লেখাটাই চলে আসবে। যেমন এখানে এ ইকুয়ালস টু, এখানে কোটের মধ্যে লেখা আছে, তো সেইটা নিচে দেখ এ ইকুয়ালস টু লেখা হয়ে গেছে, কিন্তু এখানে কোনো কোট নেই। মানে আমি যদিও কোটের মধ্যে দেবো, ওখানে কিন্তু এটা কোটের মধ্যে থাকবে না এটা। তারপরে একটা দেখতে পাচ্ছিস ট্যাব কি আছে, সেটা কি হচ্ছে, এখানে কি লেখা আসছে কি একটা, এক মিনিট একটু দাঁড়াও। কিছু অদ্ভুত অদ্ভুত লেখা নিচে আসছে।
এখানে এটা যেটা সেটা বলেছি কি যে এ ইকুয়ালস টু কথাটা লিখতে হবে। তো সেই জন্য ওই যে গ্রিনে যেটা লেখা হয়েছে ট্রিপল কোটের নিচে আমি আনসার যেটা পেয়েছিলাম আমি কপি করে দিয়েছি, সেখানে দেখ এ ইকুয়ালস টু কথাটা লেখা হয়েছে। আচ্ছা, তারপরে যেটা লিস্ট আছে সেটা থার্ড ব্র্যাকেটে আসবে, ওই জন্য থার্ড ব্র্যাকেটে যেটা আমি এন্ট্রি করেছি ওপরে সেইগুলোই লেখা হয়ে গেছে। এবার আমি এর টাইপটাকে মাঝখানে একটা ব্যাকস্ল্যাশ টি আছে। ব্যাকস্ল্যাশ টি মানে ওকে বলা হয়েছে একটা ট্যাব এগিয়ে যাও। দেখতে ভালো খারাপের কথা আসছে না, আমার এখানে হয়েছে তাই যে আমি এ ইকুয়ালস টুর পরে দেখ একটা ট্যাব এগিয়ে গেছে। কাজে যদি কখনো আমি অ্যারে লিখতে চাই, আমার মনে হয় যে আমি একটা ট্যাব সেপারেশন করে করে নাম্বারগুলো লিখবো, তাহলে আমি ওখানে একটা ব্যাকস্ল্যাশ টি দিতেই পারি। এটা খুব অনেক সময় কাজে দেয়। যেমন আমি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে আমি তার রেজাল্টগুলো লিখবো, এক্স ওয়াই ইউনিয়ন নিয়ে ভ্যালুগুলো কত। আমি চাইতেই পারি যে এক্স এর ভ্যালুর পরে ওয়াই এর ভ্যালুর মাঝখানে একটা ট্যাবের গ্যাপ থাকে, তো সেখানে এই ব্যাকস্ল্যাশ টি যেটা এটা খুব ইউজফুল হবে। আর তারপরে একটা সিম্পল এ লেখা আছে। এ লেখা মানে কি, এ যা সেটাই প্রিন্ট আউট দাও। এ মানে হচ্ছে ওই লিস্টটা, যার জন্য ওখানে ওই ব্যাকস্ল্যাশ টি একটা ট্যাবের পরে লিস্টটা প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, এরপরেতে লেখা হয়েছে প্রিন্ট টাইপ এ, মানে এই যে এটা এটা কি, এটাকে টাইপ করতে বলেছে। তো ওই জন্য এখানে লেখা আছে ক্লাস লিস্ট, মানে এটা লিস্ট, এটা হচ্ছে একটা লিস্ট, সেটাও লিখে দিয়েছে। এবার আমি অ্যারেকে কি করে এমপি অ্যারেতে নামপাইতে কি করে অ্যারেকে ইনসার্ট করতে হয় সেটা দেখছি। বি ইকুয়ালস টু এনপি ডট অ্যারে করতে হবে। এনপিটা না, আমি তো নামপাইতে এনপি হিসেবে বলেই দিয়েছি, প্রথমে ডিফাইন করে দিয়েছি, যেখানেই এনপি দেখবে ও বুঝবে যে ওটা নামপাই। এনপি ডট অ্যারে, সেখানে আমি একটা দুটো তিনটে চারটে এলিমেন্ট দিয়ে আমি একটা এনপি অ্যারে, ঠিক যেরকম করে আমি লিস্টের যা যা ছিল এখানে সেইটাই করা হয়েছে। একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে এই এনপি ডট অ্যারেতে যে ডেটাগুলো সেই ডেটাগুলো লেখা হয়েছে দিতে। তো এখানে এই যে বি যেটা সেটা কিন্তু নামপাইতে একটা অ্যারে হয়ে গেল। এখানে আমি লিখেছি প্রিন্ট বি ইকুয়ালস টু কোটের মধ্যে কমা বি, তার মানে বি ইকুয়ালস টু কথাটা লিখতে হবে, তারপর বি যেটা আমি ইনসার্ট করেছি সেটা লিখতে হবে। দেখ ওখানে লেখা হয়ে গেছে বি ইকুয়ালস টু, তারপরে যে অ্যারের যেটা আছে সেই অ্যারের এলিমেন্টগুলোকে পরপর লিখে দেওয়া হয়েছে। আমি টাইপ বিটাকে প্রিন্ট করতে বলেছি, তো সেটা নামপাই অ্যারে দেখিয়ে দিয়েছি। এইবার কি আমি একটা করেছি, এইটা একটু ভালো করে বুঝতে হবে যে আমি যখন এলিমেন্ট গুলোকে একটার পর একটা দেবো, আমি স্ক্রিন থেকে রিড করাবো, তখন আমি কি করব। তো আমি আজকের আমার যা ক্লাস হবে সেখানে আমি এমপি অ্যারেতে ডাইরেক্ট ইনপুট করাটা শেখাইনি, কিন্তু একটা লিস্টকে তো আমরা ইনপুট করাতেই পারি না। এখানে যে লিস্টটা আমি লিখেছি সেই লিস্টের যে এলিমেন্টগুলোকে সেটা অ্যাপেন্ড করে করে আসতে হয়। তো সেটাকে আমি এইভাবে করিনি, এখানে সেটা নিজেরা একটু করে নেওয়া যেতে পারে যে কি করে আমি একটা লিস্ট তৈরি করতে পারি বাইরে থেকে এলিমেন্ট দিয়ে দিয়ে। এখন এখানে আবার দু রকমের আমি বলবো সবাইকে একটু প্রিপারেশন নিতে। এটা হচ্ছে যে আমি যতগুলো বলবো ততগুলোই লিস্টের হবে, আমি আগে থেকে বলবো না যে কতগুলো আছে। আর দ্বিতীয় একটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি বলে দিলাম আগে থেকে যে 5টা এলিমেন্ট আছে, 5টা এলিমেন্ট আমি কিবোর্ড দিয়ে দেবো, তুমি লিস্টটা তৈরি করো। আর যদি সেরকম না হয়, কটা আছে আমি নিজেই জানি না, সেটারও একটা ব্যবস্থা করতে হবে, যে এমন একটা প্রোগ্রাম লিখতে হবে যাতে করে আমি যতগুলো আমার ইচ্ছে ততগুলো দিক দেবো, যখন ইচ্ছে হবে না আমি লিস্ট বন্ধ করে দেবো, সেটাও করতে হবে। তো যাই হোক, সেটা আমরা না হয় পরের ক্লাসে দেখে নেব। এই ক্লাসে আমরা কি করছি, একটা লিস্টকে কি করে অ্যারে করতে হয়। G equals to np dot as array
এ। এইটা হচ্ছে আমার কমেন্ট। যে অ্যাজ অ্যারে কথাটার মানে হচ্ছে যে আমার কাছে একটা লিস্ট আছে, সেই লিস্টটাকে অ্যারে করতে হবে। সেই জন্য সি ইকুয়ালস টু এনপি ডট অ্যাজ অ্যারে এ। তারপর আগের মতো সি ইকুয়ালস টু কোটের মধ্যে দিয়েছি। এবার আমি আর একটা এসকেপ সিকোয়েন্স শেখালাম, সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ এন। ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে ও একটা লাইন নেমে যায়। সি ইকুয়ালস টু কথাটা লিখেছে দেখ, তারপর এক লাইন নেমে গেছে, এক লাইন নেমে গিয়ে সিটাকে প্রিন্ট করে দিয়েছে। প্রথমে যেটা এ প্রিন্ট যেটা করা হয়েছিল, সিতে এক্স্যাক্টলি ওইটাই চলে এসেছে। তার মানে কি, আগে এতে যেটা ছিল সেটা লিস্ট ছিল, সেটা পরে যখন সিতে চলে এসছে তখন সেটা হয়ে গেছে অ্যারে হয়ে গেছে। আমরা ওই যে প্রিন্টটা টাইপ সিও বলেছি, ওখানে নাম পাই এনডি অ্যারে করে দিয়েছে ওটা। তার মানে এটা একই মানে ডেটা, কিন্তু এটা আছে লিস্ট হিসেবে আর সিটা আছে অ্যারে হিসেবে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বল। স্যার বলছি এনপি ডট অ্যারে আর এনপি ডট অ্যাজ অ্যারে এই দুটো কমান্ডের মধ্যে ডিফারেন্স কি? হ্যাঁ, এনপি ডট অ্যারে মানে আমি ডাইরেক্ট ওখানে এলিমেন্ট গুলো বসাবো, আর এনপি ডট অ্যাজ অ্যারে মানে আমার কাছে একটা লিস্ট আছে, সেই লিস্টটাকে আমি বলবো যে ওটা কনভার্ট করে অ্যারে করো। বুঝতে পারছিস? হ্যাঁ স্যার, মানে একটাকে ডিফাইন করে দেওয়া হয়েছে, একটাকে আগে ডিফাইন করা আছে। হ্যাঁ, আগে লিস্ট হিসেবে ডিফাইন করা আছে, সেইটাকে আমি যদি এনপি অ্যারেতে নিয়ে আসতে চাই তখন অ্যাজ অ্যারে করতে হবে। আর যেটা আমি প্রথম থেকেই এনডি অ্যারেতে করতে চাই সেটাতে তো কিছু বলার নেই, সেটাতে তো সিম্পলি এনপি ডট অ্যারে বললেই হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, তারপরেতে আমি একটা এবারেতে এনপির একটা মজা শেখাচ্ছি। যে অনেক সময় এরকম হয় যে এক একটা করে এলিমেন্ট ঢুকেছে, সবসময় যে আমি নিজে হাতে টাইপ করবো তা না। আমরা যখন এখানে শিখবো, আমরা পরিষ্কার সফিস্টিকেটেড মেথডটা আমাদের চোখে থাকবে। যে আমার ডেটাগুলো সবসময় কিবোর্ড থেকে আসবে এমন কোনো কথা নেই, নেট থেকেও আসতে পারে। ওই ডেটাগুলো আমার এক্সপেরিমেন্ট করছি, এক্সপেরিমেন্টের চ্যানেল থেকে ডাইরেক্টলি চলে আসতে পারে। তো সেখানে ডেসিমালের পরে কটা ঘর আছে আমরা জানি না, কিন্তু আমি যখন প্রসেস করব তখন আমার কাছে মনে হতে পারে যে এতগুলো ডেসিমালের পরে হয়তো কোনোটায় 5টা, কোনোটায় 4টে, কোনোটায় 8টা এরকম ঘর আছে। আমি সবগুলোতে দুটো করে ঘর রাখবো। ওই অ্যারে যেটা আছে সেই অ্যারেটাকে আমি একটু চেঞ্জ করে নেবো যাতে সবার ডেসিমালের পরে একটাই ঘর থাকে। তো আমি এখানে একটা লিখেছি সি ইকুয়ালস টু এনপি ডট রাউন্ড কি। তার মানে সি যে অ্যারেটা আছে সেই অ্যারেটায় কমা দিয়ে ডেসিমালস ইকুয়ালস টু 1। তার মানে কি, যে এই সি যে অ্যারেটা আছে সেই অ্যারের মধ্যে আমি এক ঘর ডেসিমাল থাকবে, তারপরের গুলো কি হবে, রাউন্ড অফ হয়ে যাবে। রাউন্ড কথাটার মানে কি, রাউন্ড কথাটার মানে হচ্ছে যদি 0.5 বা তার থেকে বেশি থাকে তাহলে আগের ডিজিটটা এক বেড়ে যাবে, আর যদি 5-এর থেকে নিচে থাকে, 0 থেকে 4 অব্দি থাকে, তাহলে সেটা ওই লাস্টের ডিজিটটা সিম্পলি মুছে যাবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধর আমার কাছে আছে 1.54, আমি একটা ডেসিমালে রাউন্ড করব, সেটা হবে 1.5। কিন্তু ওটাই যদি 1.55 হয়ে যায়, রাউন্ড করলে ওটাই হবে হচ্ছে 1.6। বুঝতে পারলি? রাউন্ড করাটার মানে কি, রাউন্ড করার মানে হচ্ছে আমি একটা নির্দিষ্ট ডেসিমাল অবধি রাখবো, তারপরে যতগুলো কিছু ঘর থাকুক কিছু এসে যায় না, আমি একটা ঘরই রাখবো। আর সেখানে একটা মানে রাউন্ড করা মানে একটা ডেটা লস হয় কিছু, যে 1.54 হলে ওটা আমার কাছে 1.5 হবে যদি আমি এক ঘর রাখি। আর যদি 1.55 থাকে, আমি যদি এক ঘর রাখি 1.6 হয়ে যাবে। 1.58 থাকলে ওটা 1.6 হবে, 1.59 থাকলে ওটা 6 হবে। মানে 1.5 এর পরে 5 থেকে 9 এর মধ্যে যে কোনো ঘর থাকলে ওটা 1.6 হবে।
আর যদি 1.5 এর পরে 0 থেকে 4 এর মধ্যে যে কোনো ঘর থাকে তাহলে ওটা 1.5। তো যেটা রাউন্ড করার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা প্রিন্ট করতে বলছি মডিফাইড এই যেটা সেটাকে আমরা ওই যে সি যেটা আছে সিটাকে আমরা প্রিন্ট করতে বলছি। দেখ নিচে প্রিন্ট হয়েছে এক ঘর ডেসিমাল আছে, ছিল কি 2.13, তা থ্রিটা তো 5-এর থেকে কম, যার জন্য 2.1 হয়েছে। 1.55 ডেসিমালের পরে যে সেকেন্ডটা সেটা 5 আছে, মানে ওটা 1.6 হয়ে যাবে। -2.55 -2.6 হয়েছে। 0.61 যেটা 0.6 হয়ে গেছে। ওকে, আচ্ছা, এবার যদি আমি ওটা এনডিআর এ না হয় তাহলে কিন্তু মুশকিল। আমি সবগুলো লিস্টকে এইভাবে রাউন্ড করা যায়। একটা কথা বলবো হ্যাঁ, স্যার, বলছি ওখানে সি ইকুয়াল টু এনপি ডট রাউন্ড, হ্যাঁ, তারপরে ডেসিমাল 1 লিখলেন, যদি 1 না লিখে ওখানে 3 লিখতেন তাহলে কি 2.13টা মানে 130 দেখাতো? 130 দেখাতো। আচ্ছা। বুঝেছি। আচ্ছা, এবারেতে এ ক্লাসটাকে নিয়ে আমরা দেখছি এনপি ডট রাউন্ড যেটা করা হচ্ছে। মডিফাইড এ, এটা রাউন্ড মানে এটা আর কোনো ডেসিমাল থাকবে না, বুঝতে পারছি। যেমন ওখানে 2.13 সেটা রাউন্ড করে দেখ হয়েছে 2, 1.55 রাউন্ড করে 2 হয়েছে, -2.55 ওটা -3 হয়ে গেছে, আর 0.611 যেটা রাউন্ড করে 1 হয়ে গেছে। আহ, এরপরেতে ডিটা, এটা হচ্ছে আমি যদি এমপি ডট রাউন্ড ডি করি, ডিটা তো এমপি ডট অ্যারে আছে, তো এখানে একটু গন্ডগোল আছে, স্লাইটলি গন্ডগোল আছে। এটা হচ্ছে যে 0.5 যেটা সেটা 0 দেখিয়ে দিয়েছে। কেন 0 দেখিয়েছে না, এনপি ডট রাউন্ড যদি দিই, কোনো ডেসিমাল আমি না দিই, তাহলে ও ওটাকে ইন্টিজার তো করবে, কিন্তু ইভেন ইন্টিজারে যাবে। আমার ওই 4, 5 এইসব যুক্তি ও আর নেবে না। ও তখন দেখবে যে কোনটা করলে আমি একটা ইভেনে যাই। যেমন আমার এখানে ডি এর প্রথমটা ছিল হচ্ছে 0.5, ওর করার কথা 1, কিন্তু 1 করলে ওটা কি হবে, অড ইন্টিজার হবে, যার জন্য ওটাও নেবে না, ও ওটাকে 0 করে দিয়েছিল। তারপরে ওটা আছে 1.5, এটা 2 করলেই ওর ইভেন হবে, 1 করলে না, সেই জন্য ওটাকে আবার 2 করে দিয়েছে। তারপর এটা 2.5, এটাকে 3 করলে অড হচ্ছে, যার জন্য ওটাকে আবার 2 করেছে। তারপর এটা 3.5, এটা 4 করলে ইভেন হচ্ছে, 3 করলে অড হচ্ছে, যার জন্য ওটাকে 4 করেছে। আর 4.5 এটাকে 4 করলে ইভেন থাকবে, সেই জন্য এটাকেও 4 করে দিয়েছে। তাহলে বোঝা গেল কিনা দেখ। স্যার তাহলে যে মডিফাইড এ আছে সেখানে তো -3 বা 1 আছে। কোনটা কোনটা মডিফাইড ডি? হ্যাঁ, মডিফাইড এ দেখুন, -3 আছে, 1 আছে, এগুলো তো অড নাম্বার। ওটা আমি কি বলেছি, ওটা তো লিস্ট বলেছি, বুঝতে পারছিস। ওটা যেটা, ওটা হচ্ছে লিস্ট, আর এটা হচ্ছে অ্যারে, যার জন্য ওটা লিস্টটাকে যখন আমি রাউন্ড করতে গেছি তখন সব কিছুই হয়েছে। কিন্তু এনপি অ্যারেতে যদি আমি নামপাই অ্যারেতে যদি আমি কাজটা করতে যাই রাউন্ডে, তখন আমাদের কিন্তু ইভেনই আসবে। বুঝে গেল? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা আজকে দ্বিতীয়টায় যাচ্ছি। দুটো প্রোগ্রাম আমি করে এনেছিলাম, দুটো যাচ্ছি, দ্বিতীয়টায় যাচ্ছি।
আচ্ছা, এবার আমি আমার সেকেন্ড যেটা প্রোগ্রাম সেটাকে লিখলাম। এটা আমি একটা লুপে করে একটা অ্যারে ক্রিয়েট করবো এরকম একটা ইচ্ছে ছিল, কিন্তু করা হয়ে ওঠেনি, কাজে ওপরের এটা মিসলিডিং আর কি। এটাকে অন্যভাবে আমি অ্যারেটাকে তৈরি করেছি, লুপেই করেছি, কিন্তু এটা ঠিক ফর লুপ দিয়ে নয়, মানে আমার ইচ্ছে মতো নয়। এটা কখন দরকার? এটা গ্রাফ টানার সময় দরকার হয়। গ্রাফ টানার সময় ইউজুয়ালি এক্সটাকে একটা ইভেন অন্তর অন্তর 1 2 3 4 5 6 7 8 9, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে সেটা প্লট করো, এরকম একটা ক্ষেত্র আসে। বা যদি আমি 1 থেকে 2 এর মধ্যে রাখি 10টা ভাগ করি, তাহলে কি হবে? 1, তারপর এটা 1.1, 1.2, 1.3, এই যে ভাগ করতে হবে, আমি কি এতবার করে লিখবো? এটা আমি যদি না করতে হয় আমার ভালো হয়। আমার যদি এটা নিজে নিজেই পাইথন কাজটা করে যায়, আমি বলে দিলাম শুরুতে এত শেষটা এত, তুমি এতগুলো ঘর করবে, তাহলে আমাদের সুবিধা হয়। তো এইটাই আমি এই প্রোগ্রামটার মধ্যে শিখিয়েছি। আমরা যথারীতি ইম্পোর্ট করলাম নামপাইকে এনপি হিসেবে। এবার প্রথম যে কমান্ডটা সেটা হচ্ছে খুব বেসিক একটা, এ হচ্ছে এনপি ডট অ্যারেঞ্জ নটা। তার মানে হচ্ছে এখানে দেখ প্রিন্ট আউট করা আছে 0 থেকে শুরু করে 8 অবধি, মানে ওকে এটা ডিফল্ট দেওয়া হয়েছে। ডিফল্ট করার মানে হচ্ছে যে এটা আমি যদি কিছু বলে না দিই, এই মিনিমাম এটা বলতে হবে যে লাস্টেরটা কত। আমি প্রথমটা যদি না বলে দিই ও 0 থেকে নেবে। আমার যদি মনে হয় 1 থেকে 9 অবধি যাবে, তাহলে আমাকে 1,9 করতে হবে। আর যদি আমি বলি যে আমি শুধু 9 বলে ছেড়ে দিলাম, তাহলে ও ধরেই নেবে যে 0 থেকে স্টার্ট করো আর 1 করে করে ইনক্রিমেন্ট করো, আর লাস্টেরটা নেবে, এন্ডেরটা নেবে না। তার মানে 0 থেকে শুরু করে মানে 9 মানে 9টাই হবে, 0টা যেহেতু ইনক্লুড করা হচ্ছে কাজে ও 8-এ গিয়ে থেমে যাবে। এর প্রিন্ট আউট নিচে দেওয়া আছে, সেটা দেখে নে। ওখানে a ইকুয়ালস টু আছে 0 থেকে শুরু করে 8 অবধি। এইবার আমি একটা রিশেপের ব্যাপার শেখাচ্ছি, যে কি করে পাইথনে একটা 3x3 ম্যাট্রিক্স আমি তৈরি করবো। এটা খুব একটা বিরক্তিকর ব্যাপার ম্যাট্রিক্স ইনপুট করা। এটা যারা অন্য কোনো প্রোগ্রামিং শিখি, তোরা জানিস যে দুটো রো কলাম ডিফাইন করতে হয়, আইজি দুটো ডিফাইন করতে হয়, দুটো ফর লুপ চালাতে হয়। নামপাইয়ের কাছে একটা ভীষণ সহজ সলিউশন আছে। নামপাই বলছে প্রথমে একটা 1D অ্যারে তৈরি করো। 1D অ্যারে তৈরি করা ভেরি ইজি, জাস্ট আমি ফর লুপ দিয়ে একটা ফর লুপ ইউজ করি, আমি অ্যারেটাকে তৈরি করে ফেলতে পারলাম। এরপরেতে রিশেপ করতে হবে, ওইটাকে হিসেব করে আমার যদি 3x3 হয়, আমার 9টা ডেটা দরকার। 9টা ডেটা আমি একটা অ্যারে হিসেবে 1D অ্যারে হিসেবে নিয়ে নিলাম, তারপর সেটাকে 3x3 করে আমি একটা অ্যারে তৈরি করলাম। এখানে যেমন 0 থেকে 8 অবধি আছে। এইবার বলা হয়েছে রিশেপ বি হচ্ছে এ কে রিশেপ করতে হবে 3x3 ম্যাট্রিক্স। তাহলে ও 0 1 2 3 4 5 6 7 8 এই করে ম্যাট্রিক্সটাকে লিখে দিল। এখন অনেকের কাছে মনে হতে পারে যে আমরা যখন পাইথন 2 তে ক্লাস করেছিলাম তখন একটা অ্যারে লিখতে আমাদের খুব কষ্ট হতো। সেই মানে অন্য 2-3টে স্টেপ লিখতে হতো। পাইথন 3 তে কিন্তু সেই গন্ডগোলটা নেই। আমি বি বললেই ও তলায় তলায় লিখে দেবে। কিন্তু একটা জিনিস এখানে হয়েছে, সেটা হচ্ছে বি ইকুয়ালস টু আমি কোডের মধ্যে দিয়েছি। ও এখানে আর একটা জিনিস আমি শিখিয়েছি, সেটা হচ্ছে বি ইকুয়ালস টুর পরে একটু আমি দুটো স্পেস দিয়েছি। আমার ট্যাব মানে কি পুরো 8খানা স্পেস সরে যাওয়া। আমার তো মনে হতেই পারে যে আমি 8খানা স্পেস দেবো না, তো সেক্ষেত্রে কি করতে হবে সেটা আমি এখানে দেখিয়েছি। আমি দুটো স্পেস ছেড়েছি, যার জন্য ও বি ইকুয়ালস টু লেখার পরে 2 ঘর থেকে ও প্রিন্ট আউটটা নেওয়া শুরু করবে আর কি। কিন্তু সেইটা করতে গিয়ে প্রথম যে সারিটা সেটা সরে গেছে, যার জন্য ম্যাট্রিক্স গুলো ঠিক তলায় তলায় হয়নি।
জিরোর তলায় 3, তার তলায় 6, 1-এর তলায় 4, 4-এর তলায় 7, 2-এর তলায় 5, 5-এর তলায় 8 হওয়াটা খুব বাঞ্ছনীয় ছিল আর কি। তো এখানে দেখা যাচ্ছে কি যে আমি যদি সেই কাজটা করতে চাই, তাহলে আমাকে বি এর পরে আমাকে একটা ব্যাকস্ল্যাশ এন দিতে হতো, যে তুমি অ্যারেটাকে পরের লাইনে লেখো। তাহলে সেই অবস্থায় 0, 3, 6, 1, 4, 7, 2, 5, 9 এরা তলায় তলায় এসে যাবে। তো এটা একটু মাথায় থাকে যেন, যে আমি যখন পাইথনকে প্রিন্ট করতে বলবো একটা অ্যারে, 2D অ্যারে যদি হয়, তাহলে এটা বাঞ্ছনীয় যে তলায় তলায় লেখাগুলো হবে। ফার্স্ট রোয়ের ঠিক তলায় সেকেন্ড রোটা, এলিমেন্টের তলায় এলিমেন্ট, থার্ড রোর ঠিক তলায় এলিমেন্ট টু এলিমেন্ট যেন বসে, এটাই আমাদের হওয়া উচিত। কিন্তু এখানে হতে পারেনি, কারণ আমি ফার্স্ট লাইনে আরো কিছু লিখতে দিয়েছি। কাজেই ফার্স্ট লাইনে যেটা লিখতে দেবো, তারপরে একটা ব্যাকস্ল্যাশ এন এই কোটের মধ্যে দিয়ে তারপরেতে যদি আমি এটা লিখতাম, তাহলে কিন্তু এটা হতো না, তাহলে নিচের লাইনে লেখাটা হতো। এখানে বি ইকুয়ালস টু লেখা হয়ে পড়ে থাকতো, আর নিচের লাইনে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এটা লেখা হতো। আচ্ছা, আমি এটায় একটা টাইপ ডিক্লেয়ার করতে বলেছি, যে কি টাইপ বলো, সেটা নামপাই ডট এমডি অ্যারে হয়েছে। এটা থেকে আমি বোঝাতে চেয়েছি কি, যে আমার কাছে 1D অ্যারে না 2D অ্যারে, এটা কিন্তু টাইপ স্টেটমেন্ট বলতে পারবে না। ও সবটাই এনডি অ্যারে হিসেবে দেখিয়ে দেবে, সেটা 1D না 2D সেটা দেখানোর ক্ষমতা ওর নেই। আচ্ছা, এবার পরেরটা আমি অ্যারেঞ্জের একটা ফুল ফর্ম দেখিয়েছি। স্টার্টিং নাম্বার আছে, আবার এন নাম্বার আছে, আবার স্টেপও আছে। যেমন হচ্ছে এখানে 2 থেকে 2টা হচ্ছে স্টার্টিং, 10টা হচ্ছে এন, আর 0.5 হচ্ছে স্টেপিং। তার মানে কি 2 এর পরেরটা হবে 2.5, তারপরেরটা হবে 3, 3.5, 4, এইভাবে যখন 10 হবে তার আগে গিয়ে থেমে যাবে। আমি তো বলেছি লাস্টেরটা নেবে না, তার মানে কত অবধি হবে ওটা, না 9.5 অবধি হবে। 2 থেকে শুরু হবে, 9.5-এ গিয়ে শেষ হবে। দেখ, এখানে আমরা সিটাকে প্রিন্ট করিয়েছি। সেখানে যেটা ছিল আর কি, প্রথমে 1D অ্যারে ছিল এটা, তারপরেতে বিটাকে প্রিন্ট করেছে। এবার সিতে এটা একটা 1D অ্যারে, কাজে সিতে হয়েছে উম, হ্যাঁ, 2 থেকে 2, 2.5, 3, 3.5, 4, 4.5, 5, এরকম করে 9.5 অব্দি সবগুলো তৈরি হয়ে গেছে, এবং সেটা এনপি অ্যারে হিসেবে ওটা স্টোর আছে। এইবার যেহেতু ওটা 16টা আছে, সেই জন্য আমি একটা 4x4 ম্যাট্রিক্স করতে বলেছিলাম, বলে ওখানে ওকে দুইটাকে প্রিন্ট আউট করতে বলেছিলাম। তো ডিটাকে দেখ প্রিন্ট আউট নিয়েছে ওখানে। আহ, আমি তো লিখেছিলাম ওখানে যে ম্যাট্রিক্সটা আছে সেটা 4x4 ম্যাট্রিক্স হিসেবে ওকে প্রিন্ট করতে হবে। তো ও ওটা করতে পারেনি, তার কারণ হচ্ছে ডিতে যেগুলো ছিল 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13, 14, 15, 16। হ্যাঁ, ওই জন্য 4টে করে 4x4 দিয়ে করে দিয়েছে, 2, 2.5, 3, 3.5 ইত্যাদি করে দিয়েছে। আর এটাকে আমার একটা কাজ করা উচিত ছিল, যেটা খুব বাজে দেখাচ্ছে। যেমন 4 পয়েন্ট লিখেছে, তারপর 4.5 লিখেছে, 5 পয়েন্ট লিখেছে। এটা যদি 4.0 লিখতে, 5.0 লিখতে, তাহলে বেশ ভালো লাগতো। তো ওই জন্য রাউন্ড দিয়ে ডেসিমাল ইকুয়ালস টু 1 করে দেওয়াটা খুব দেখতে ভালো লাগতো। তাই এটা নিজেরা করার সময় কাজটা করে নিতে পারিস, যে এখানে ডিটাকে আগে রাউন্ড করে নেবে। ঠিক ডি ইকুয়ালস টু সি ডট রিসেপ 4, 4 এর পরে একটা রাউন্ড ডি করে নেওয়া যেতেই পারে, ডেসিমাল ইকুয়ালস টু 1 এটা করে নেওয়া যেতেই পারে। তাহলে এখানে প্রিন্টিংটা বেশ ভালো হবে। আর ওই রকম যেটা বলেছিলাম, এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে নিতে,
যাতে করে 12টা ঠিক 4-এর মধ্যে পড়ে, 2টা 4-এর মধ্যে ওপরে, 6-এর ওপরে, 8-এর ওপরে যেন 2টা চলে আসে, এটা যেন হয় আর কি। এবার আর ভাবে আমি এটা দেখাচ্ছি, এটা আরো ভার্সাটাইল। অ্যারেঞ্জ করাটা যতটা করা যায়, এটাতে তার থেকেও বেশি কাজ করা যায়। এটা হচ্ছে এনপি ডট লিন স্পেস। অ্যাকচুয়ালি এনপি ডট অ্যারেঞ্জ আর এনপি ডট লিন স্পেস, এতে খুব কিন্তু তফাৎ কিছু নেই। মানে আমি ইচ্ছে করলে অ্যারেঞ্জ করেও যে কাজটা করতে পারি, আমি লিন স্পেস করে আমি সেই একই কাজ করতে পারি। লিন স্পেসের জন্য আমরা করেছি যেটা, সেটা হচ্ছে 0, 1, 20 আর এন্ড পয়েন্ট ইকুয়ালস টু ট্রু, আর ডেসিমালস ইকুয়ালস টু 2। এই এতগুলো এখানে করা যায়। ডেসিমালস ইকুয়ালস টু 2, মানে এনপি ডট লিন স্পেস যদি করি, তাহলে আমার কাছে এতটা সুবিধা আছে। এন্ড পয়েন্ট ইকুয়ালস টু ট্রু কথাটার মানে আমি 20টাও নেবো, আর যদি আমি ফলস করি তাহলে আমি 20টা নেবো না। আমি ইচ্ছে করলেই এন্ড পয়েন্টটা আগের মতোই বাদ দিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি ওটা ফলস ধরেই নেবে। আর ডেসিমাল ইকুয়ালস টু কত সেটাও আমি না বলে দিতে পারি। তো যাই হোক, বলার পরে কি ঘটনা ঘটলো সেটা দেখা যায়। আমি তো 0 আর 1 এর মধ্যে যদি 20 করে করি, তাহলে অবভিয়াসলি আমার কাছে আমি তো ইটাকে প্রিন্ট করতে দিয়েছি, তো এখানে দেখ ই পেয়ে যাবে, এই যে 0, 0.5, তারপরেরটা 0.11, 0.15, এরকম করে মোট 20টা ও ডিজিট নিয়ে নিয়েছে আর কি। 0 থেকে 1 এর মধ্যে 20টা ঘর নিয়েছে, যার জন্য 0 দিয়ে শুরু হয়েছে আর 1 দিয়ে শেষ হয়েছে। আর ডেসিমাল 2, যার জন্য ও 2 ঘর রেখেছে আর কি। ঠিক আছে। আচ্ছা, এবার আমি পরেরটা করেছি, এফটা যেটা, সেটা হ্যালো 0, স্যার, 1। হ্যাঁ, স্যার ইয়েতে একবার 0.5, 0.05, তারপর 0.11, তারপর 0.16, মানে একবার স্যার 0.05 আর একবার 0.06 এর গ্যাপ আসছে কেন? না ওটা আসছে কারণ ও রাউন্ড করেছে। আমি যে বলেছি ডেসিমাল ইকুয়ালস টু 2, তুই দেখ যদি আমি 1কে 20 দিয়ে ডিভাইড করি, তাহলে অ্যাকচুয়ালি সেটা কোথায় দাঁড়াচ্ছে, এটা নিশ্চয়ই 3টে ডেসিমালে এসেছে। এবার 3টে ডেসিমালে যেখানে 4 বা 4-এর থেকে কম, সেখানে ও একটাই গেছে, আর যেখানে 5 বা তার বেশি সেখানে ও আরেকটাই গেছে আর কি। এই জন্য ব্যাপারটা হয়েছে, ওই আমি রাউন্ড অফ করেছি বলে হয়েছে। রাউন্ড যদি আমি না আচ্ছা করতাম তাহলে তুই ওটা পেতিস আর কি। কিন্তু গ্রাফেও তো আমাদের একটা অ্যাকিউরেসি থাকে না, যে আমি একটা ছোট ঘর মানে যেটা থাকবে সেটাই আমার অ্যাকিউরেসি। তো সেই অনুযায়ী আমার কাজটা করতে হবে। আচ্ছা সেরকম আচ্ছা করে, স্যার। হ্যাঁ সেরকম করে এফেও আমি কাজটা করেছি। এফে 0 থেকে 1 এর মধ্যে 9টা ঘর করেছি। আচ্ছা, এবার আমি একটা খুব পিকুলিয়ার টাইপের গ্রাফ, এখনো পর্যন্ত এই ধরনের গ্রাফ তোরা করিসনি, কিন্তু তো ভবিষ্যতে করতে হবেই, সেই জন্য আমি এটা শিখিয়ে রাখছি আর কি। মানে অনেক হ্যালো সময় কি হয়, হ্যাঁ, স্যার, আর সে ওই যে এন্ড পয়েন্ট ট্রুটার জন্য কি এলো? 10.2 জন্য লাস্টের যে ঘরটা সেটা আসবে, আর এন্ড পয়েন্ট ফলস করেও কি সেই রকমই এসছে? স্যার কোনো তো তফাৎ দেখা যাচ্ছে না। ঠিক। আচ্ছা, ওটা আমি না একটু দেখবো কেন আসেনি, ওটাকে আমি একটু দেখে রাখবো। আমার কালকে রাত্রে আমি দেখেছিলাম যে হ্যাঁ এন্ড পয়েন্ট ফলস দিয়েও কিছু হচ্ছে না, তো এটা আমি একটু দেখে রাখছি কি হয়েছে ব্যাপারটা, আমি দেখে রাখবো। আমি নেক্সট ক্লাসে নিশ্চয়ই ওটা ডিসকাস করবো। আর স্যার এই লিন স্পেসের জায়গাতে অ্যারেঞ্জ দিলে ওই সবকটা একসাথে আসতো? হ্যাঁ, ওই সবগুলো আসতো, কিন্তু
ওই যে পরের গুলো ওই ডেসিমাল ইকুয়ালস টু 2 এইগুলো তখন আর আসতো না। আচ্ছা আচ্ছা, মানে ঠিক এই যে আছে। সুবিধেগুলো আর এন্ড হুম পয়েন্টের সুবিধাটাও আমরা পাচ্ছি যদি আমি লিঙ্ক স্পেস নিই। হুম আচ্ছা, হুম লগ স্পেস যেটা, এটা কখন আসে? যখন আমাকে একটা লগ স্কেলে প্লট করতে হয়। আমার কাছে অনেক ডেটা আছে, তো সেই ডেটাগুলোকে আমরা লগ স্পেসে যখন আমরা প্লট করি, তার মানে কি, আমরা ওয়াইটা ওয়াই এর মতো করে প্লট করি আর এক্সটাকে আমরা লগ অফ এক্স প্লট করি, যাতে করে আমার লিমিটটা ছোট হয়ে যায়, আমি গোটা গ্রাফটাই যেন বেশ পরিষ্কার করে দেখতে পাই। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলছি আমি, আমি যখন একটা অ্যাম্প্লিফায়ারের গেইনকে প্লট করি, আমি মোটামুটি ভাবে 20 হার্জ থেকে শুরু করে 20 মেগা হার্জ অব্দি আমি প্লট করবো। তাহলে অবভিয়াসলি আমি যদি ওটাকে 20টা পয়েন্ট দিয়ে ভাগ করি, তাহলে কি হচ্ছে, এক একটা পয়েন্টে প্রায় 1 1 মেগা হার্জ করে চলে যাচ্ছে। তাহলে 0 থেকে 20 থেকে 100 অব্দি যে হার্জটা, সেখানে কিভাবে ওর চেঞ্জ হয়েছে, ওই গ্রাফ থেকে আমি কিছুতেই বুঝতে পারবো না, কারণ আমার প্রথম পয়েন্টেই হচ্ছে প্রায় 1 মেগা। তো সেইটার জন্য লগ গ্রাফ করা হয়। লগ গ্রাফে কি করা হবে, যে যখন আমি 10-এ আছি তখন অ্যাকচুয়ালি আমি 1-এ লিখবো, যখন আমি 100-এ আছি আমি 2 লিখবো, যখন আমি 1000 আছি ওটা আমার কাছে 3। তার মানে আমি যখন 0 থেকে 100-এর মধ্যে প্লট করছি, তখন ওইটুকু জায়গা কিন্তু বেশ বড় করেই প্লট হচ্ছে। তারপর 100 থেকে 1000-এর মধ্যে যখন প্লট করছি, তখনও তাই। আবার 1000 থেকে 10,000, এই এই জায়গাগুলোতে কোথায় অ্যাকিউরেসি বেশি দরকার, আমার 0 থেকে 100-র মধ্যে বেশি অ্যাকিউরেসি নিয়ে প্লট করতে হবে, তা না হলে আমি ডেটাতেই আসবে না। 100 থেকে 1000-এ আমার অতখানি অ্যাকিউরেসি প্লট না করলেও হবে, অনেক গাদা গাদা পয়েন্ট এসে যাবে, আমার গ্রাফে জায়গা পাবো না, যার জন্য জায়গাটাকে ছোট করে দিয়ে পয়েন্ট কমিয়ে দেওয়া হবে। তারপর আবার 1000 থেকে 10,000, এখানে তো অনেকটা দূর অন্তর অন্তর আমাকে গ্রাফটা প্লট করতে হবে। কাজে এই যে ব্যাপারগুলো, এটা একমাত্র লগ গ্রাফেই সম্ভব। এই লগ গ্রাফ করতে গেলে আমাকে যে ডেটাগুলো করতে হবে, সেটা লগ স্পেস থেকে আনতে হবে। np.log স্পেস করা হয়েছে 0.1 থেকে 1 অব্দি, এটা একটু মাথায় রাখতে হবে। লগে কিন্তু 0 থেকে স্টার্ট করা যায় না, কারণ লগ 0টা হয় না, আনডিফাইন্ড কমপ্লেক্স নাম্বার ওটা। তো সেই জন্যে আমি হয় 0.001, 0.01, 0.1, 0.11, 10, 100, এইভাবে আমাকে একটা স্টার্ট করতে হবে। হ্যাঁ, এইরকম ভাবে এখানে 0.1 থেকে স্টার্ট করা হয়েছে আর শেষ হয়েছে 1-এর মধ্যে, 10টা ভাগ করতে হবে। তো ভাগ করে দুইটাকে, স্যার, হ্যাঁ ট্রু আর ফলসের একটা ডিফারেন্স দেখছি স্যার। আপনি হ্যাঁ যখন ট্রু লিখেছেন 0 থেকে 1 মধ্যে 20টা নাম্বার আমাদের দরকার, তখন স্যার 20টা নাম্বারসই পাওয়া গেছে। কিন্তু যখন লিখেছেন 0 থেকে 1 এর মধ্যে 9টা নাম্বার দরকার ফলস, সেখানে স্যার 8টা নাম্বার দিচ্ছে। আচ্ছা, তাহলে ওইটা হচ্ছে বোধহয় ও করেছে আর কি। এটা আমি একটু স্টাডি করে পরের দিন আমি নিশ্চয়ই এটা নিয়ে ডিসকাস করে দেবো। আর লগ স্পেসটা তাহলে বুঝলি, 0.1 থেকে 1-এর মধ্যে লগেও 10টা ভাগ করবে। যেমন হচ্ছে 0.1-এর পরে কি 0.2, তার লগ নিতে হবে। আমরা এখানে একটা ওই অ্যান্টিলগ করে দেখাচ্ছি আমরা। 0.1 থেকে 1-এর মধ্যে ও লগে 0.1, 0.2, 0.3, 0.4 করে গেছে, কিন্তু লগ 0.1 কথাটার মানে কি, 10⁻0.1। দেখ ওটা যা লেখা হয়েছে সেইটা প্রথম নাম্বারটার সঙ্গে মিলে যাচ্ছে একদম। তারপর সেকেন্ড নাম্বার যেটা, সেটা 10⁻02 করে মিলে যাচ্ছে। আবার যেটা 9 নম্বরটা, সেটা 10⁻0.9 করে মিলে যাচ্ছে। তার মানে ওই লগ স্পেসের পরে মানে ব্র্যাকেটে ওই যে লিখেছেন লাস্টের টেনটা, ওই টেনটা তার মানে হচ্ছে লগের বেসটা বোঝায়। না, কোনো বেস নেই এখানে, সবসময় 10-এর বেসে হয়। আমি যখন লগে গ্রাফ প্লট করি, সবসময় 10-এর বেসে প্লট করি। ওই 10টা হচ্ছে 10টা ভাগে ভাগ করে, 0.1 থেকে 1-এর মধ্যে 10টা ভাগে ভাগ করে। এরপর আমি লিখতেই পারি এন্ড পয়েন্ট, ট্রু কি ফলস, ডেসিমাল কত, এগুলো আমরা লিখতেই পারি, কিন্তু আমি আর লিখিনি। তোরা লিখে দেখতে পারিস এন্ড পয়েন্ট কত, ডেসিমাল কত।
আমি দুবার ডেসিমাল করলে এটা অনেক দেখতে সুন্দর হতো, কিন্তু ডেসিমাল লিখতে গেলে তো দেখতেই পাওয়া যাচ্ছে যে মানে ওই লাইন স্পেস যেটা সেটাই ডেসিমাল ডাইরেক্ট করা যাবে না, রাউন্ড করে করতে হবে, রাউন্ড করে তারপর ওইটাকে প্রিন্ট আউট আমি দিতে পারতাম। ঠিক আছে, তাহলে এটা আমার আজকে পাইথন প্রথম ক্লাস। আমি প্রত্যেক শনিবার এই যেটা আছে সেটা নিয়ে ঢুকতে হবে। আমার সোমবারেরটা বোধহয় লিঙ্কটা করে দেওয়া হয়নি, আমি যথাসময় সোমবারের লিঙ্কটা শেয়ার করে দেবো। আমি সোমবার আর বুধবার, না সোম আর মঙ্গলবার বোধহয় আমার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আছে। আমি খুব সরি যে আগের দিন আমার নেটটা এত ডিস্টার্ব করছিল যে আমি ক্লাসটা নিতে পারলাম না, এটা আমাকে বার করে দিল। তো সেই জন্য আমি দেখলাম যে ওই রকম অসুবিধে করে ক্লাস নেওয়ার কোনো মানে হয় না, কাজেই আমি পরের দিন একেবারে ওইখান থেকেই শুরু করবো, ওইখান থেকে একদম প্রথম থেকে স্টার্ট করবো, সোমবার মঙ্গলবার এই দুটো দিন। আমার যে এটা আছে, আমি একটু রেকর্ডিংটা স্টপ করি। হ্যালো স্যার, হুম, স্যার লগের কেসটা একবার বলে দিন না। হ্যাঁ, লগের ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক সময় একটা গ্রাফ প্লট করতে চাই যেটা সেমি লগ হয় বা ডাবল লগ হয়। যেমন আমি ফ্রিকোয়েন্সি ভার্সেস, আমি একটা শেয়ারিংটা বন্ধ করে আমি বোর্ডে দেখিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমি এই ধরনের যদি একটা গ্রাফ থাকে, এই দিকে আমি লগ এক্স কে প্লট করছি, লগ এক্স মানে লগ বেস 10, আর এই দিকে হচ্ছে সেই গেইনটাকে আমি এ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আমার কাছে ডেটা আছে যখন 20 হার্টজ তখন যে গেইন সেটা হচ্ছে 2.36, যখন ওটা 60 হার্টজ তখন গেইন হচ্ছে 3.01, যখন গেইনটা হচ্ছে 190 তখন এটা হচ্ছে 3.62, যখন 120 তখন এটা হয়ে যাচ্ছে 3.71, যখন এটা 250 তখন এটা হয়ে যাচ্ছে 3.89, তারপরেতে হয়তো এটা 500 হয়ে যাচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে 3.92। হ্যাঁ, এরকম করে যখন আমি হাজারে করলাম তখন এলো 3.99, তারপর হয়তো 5000 করলাম তখন হলো 2.99। এরকম করে আমার ডেটাগুলো আসছে। আমার হয়তো 10,000 করেছে, সেখানে পাওয়া গেছে 3.99, এরপর হয়তো 20,000 করেছে তখনও 3.99, আবার হয়তো 50,000 করেছে তখন হয়তো 3.92, হ্যাঁ, 70,000 করেছে তখন হয়তো 3.85। তার মানে গ্রাফটা এইখানে দেখতে পাচ্ছি যে বেড়ে যাচ্ছে, শুরু থেকে বেড়ে যাচ্ছে, মাঝখানে একটা বিরাট রেঞ্জে কনস্ট্যান্ট থাকছে, তারপর আবার যখন খুব হাই ফ্রিকোয়েন্সি হয়ে যাচ্ছে তখন আবার আস্তে আস্তে ফল করছে। তো এই যে জায়গাটা, এই জায়গাটা এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ক্লাস এ অ্যাম্পলিফায়ার, ইলেকট্রনিক্সের ক্লাস এ অ্যাম্পলিফায়ারের একটা আমি গেইনের একটা আমি টেবল করেছি, এরকমই পাওয়া যায়। তো এখানে আমি যদি একটা অর্ডিনারি গ্রাফ আঁকি তাহলে আমার কি করবো, আমার প্রথম ইম্পালস হচ্ছে 0 থেকে 70,000 অব্দি। 0 থেকে 70,000 যদি আমি 100টা ঘর পাই, 10টা বড় ঘর 100টা ছোট ঘর, তার মানে আমার এক একটা ঘর কত হলো, এক একটা ঘর হচ্ছে 70,000 ছিল তো 700 করে, তাহলে আমি 20 প্লট করবো কি করে, 60 প্লট করবো কি করে, 90 প্লট করবো কি করে, 120 প্লট করবো কি করে। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা আমার হারিয়ে যাচ্ছে, এই যে কার্ভটা উঠছে এটা আমি এই গ্রাফে দেখাতে পারবো না।
আমি প্রথম থেকে শেষ অবধি প্রায় এরকম একটা কনস্ট্যান্ট দেখাবো যেটা 3.9। তো সেই জন্যই লগ গ্রাফ তৈরি হয়েছে, যে লগে বলা হচ্ছে যে যখন আমি এইটা হচ্ছে 1, 0 হয় না, আর এইটা হচ্ছে 100, এটা যতটা স্পেস ঠিক ততটা স্পেস পরে 1000। তার মানে কি বোঝা গেল, যে 1 থেকে 100-র মধ্যে যতখানি গুলো করে ঘর থাকবে, 100 থেকে 1000 মানে 900টার মধ্যে ততগুলোই ঘর আছে। আবার তারপর অতটা দূরত্বে আছে 10,000, তারপর অতটা দূরেই আছে হচ্ছে 1,00,000। তাহলে এখানে কত অনেকটা করে মানে ঘর অন্তর অন্তর হচ্ছে। এইটা হচ্ছে আমি লগ স্কেলে প্লট করছি। আমায় কি করতে হবে, এইটা লগ নিতে হবে, লগ 20। অ্যাকচুয়ালি ওরা লগ স্কেলেই প্লট করা থাকে বলে এখানে 20টা যে ঘরে যেতে হবে আমি সেখানে প্লট করলাম, তারপর 60 ঘর যেটা সেখানে প্লট করলাম, তারপর 90 ঘর যেটা সেখানে প্লট করেছে, তারপর 120। এইবার খুব মুশকিল, কারণ 100 থেকে 1000 মানে সেকেন্ড ঘরটাই হয়ে গেল হচ্ছে 200। কাজে এখানে আমাকে ওই খুব কাছাকাছি পয়েন্ট হবে, ওই একই পয়েন্ট প্রায় হচ্ছে হয়ে, তারপর 250। 250 মানে এখানে মাত্র দুটো ছোট ঘর জুড়ে গিয়ে এরকম, তারপর 500 মানে ঠিক মাঝখানটা এইখানটায়। এই জায়গাটা কার্ভটা বছর পরে এখানে কার্ভটা আনইন্টারেস্টিং হয়ে গেছে, কারণ কি গোটাটাই কনস্ট্যান্ট আছে। কাজে আমার এসে যায় না, আমার অত ভালো করে করার কোনো দরকার হয় না। কাজে আমি এখানে অনেক গ্যাপের মধ্যে দিচ্ছি, 100 থেকে 10,000-এর মধ্যে 1000 করে করে একটা ছোট ঘর, বুঝতে পারছি। সেই ছোট ঘরগুলো আবার কি, সেগুলো আবার দেখবি যদি ব্লগ কোনোদিন গ্রাফ কিনিস, দেখবি যে প্রথম দিকের ঘরগুলো বড় বড় আছে, তারপর ক্রমশ এই ঘরগুলো সাইজ ছোট হচ্ছে। কারণ কি, আমি এই যে গ্যাপটা এটা হচ্ছে লগ 1 মানে 0-তে আছে, এটা তারপর লগ 2 মানে 0.31-এ আছে, 30-তে আছে, তারপর এটা লগ 3টা লগ 2 আর 3 এর মধ্যে যে গ্যাপ, লগ 1 আর 2 এর মধ্যে কিন্তু গ্যাপটা থেকে বেশি। এইভাবে এটা অটোমেটিক্যালি প্লট হয়ে যাচ্ছে লগ। তো সেইটা করতে গেলে এই যে এক্স অ্যাক্সিস যেটা, এটা আমার লগে করতে হবে। এই জন্য আমার লগ স্পেস দরকার হয়, যে আমি নিচের দিকে যে পয়েন্টটা আমি নেবো সেই পয়েন্টটা যেন লগ স্কেলে ওটা যেন স্পেসিংটা থাকে, ঠিক আছে। সেরকম কোনো কোনো জায়গায় আবার ডাবল লগ থাকে, মানে এটা যেমন কি কোনো ভ্যারিয়েশনই নেই প্রায়, এটা লগ স্কেলে দিলে আমার কোনো লাভই হবে না। তো সেই জন্য আমি এটা সিম্পল রেখেছি, একে বলে সেমি লগ। আবার যদি এই দিকের ডেটাটাও এইরকম ভাবেই বিরাট বিরাট করে বেড়ে যায়, তখন আমাকে এই দিকটাও লগ অফ করতে হবে। তখন আমাকে এর জন্য একটা লগ স্পেস, ওর জন্য একটা লগ স্পেস ডিফাইন করতে হবে। এখন এই জন্য একটা লগ স্পেস ডিফাইন করব, এর জন্য একটা লিঙ্ক স্পেস ডিফাইন করব, তারপর আমি গ্রাফটা আঁকবো। এই পয়েন্টগুলো নিয়ে তুমি গ্রাফ আঁকো। এই তোমার টিকগুলো মনে আছে, এক্স টিক ওয়াই টিক, এগুলো হচ্ছে এক্স টিকের জন্য এই করো, এমএক্স টিক এই করো, ওয়াই টিকের জন্য করো, এম ওয়াই টিক করো, করে তারপর তুমি গ্রাফটা প্লট করো। শুধু গ্রাফ ফেলে তো কোনো লাভ নেই, কারণ আমার নিচে যদি টিক না থাকে তাহলে আমি কি করে বুঝবো যে কত এক্স এর জন্য কত ওয়াই। ওকে, হ্যাঁ স্যার। একটা কথা বলবো হ্যাঁ। স্যার, বলছি আমাদের সেকেন্ড সেমের রেজাল্ট আমরা হাতে কবে পাবো? মানে ওইটার জন্য স্যার অনেকগুলো কাজ আটকে যাচ্ছে। কেন?